আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালত আজ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারা অর্থাৎ ধর্ষণ, 66 ধারা অর্থাৎ ধর্ষণ করার সময় মারাত্মক আঘাত, যে আঘাতে মৃত্যু হতে পারে, এবং ভারতীয় ন্যায় সংহিতার 103(1) খুন, এই 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। কি সাজা হতে পারে তার একটা প্রচ্ছন্ন একটা চিত্র আমাদের সামনে তুলে ধরলেন শিয়ালদা কোর্টের নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী তিনি। এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা অ্যাজ পার ল। খুনের ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন, দোষী? আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে, এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেও। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আইনজীবী তিনি জানালেন যে এটা প্রিলিমিনারি একটা রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, অর্থাৎ প্রাথমিক যে রিপোর্ট জমা দিয়েছে এবং তার ভিত্তিতে যে মামলা হয়েছে, যে শুনানি হয়েছে, তাতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। সাপ্লিমেন্টারি এরপরে আরও সেখানে চার্জশিট জমা পড়তে পারে, রিপোর্ট জমা পড়তে পারে, সেখানে আর কেউ এখানে আছে কি না, তার নাম থাকবে কি না, সেটা তদন্তে উঠে আসবে। এইখান থেকেই আমাদের বেশ কিছু প্রশ্ন। 1990 সালে আপনাদের মনে আছেন যে সেই ধনঞ্জয় কাহিনী, হেতাল পারেখকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 2004 সালে তার মৃত্যুদণ্ড হয়। প্রচুর বিতর্ক হয়েছিল, বলা হয়েছিল যে অন্য কাউকে বাঁচাতে গিয়ে ধনঞ্জয়কে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো। এবারেও কি আদালত, শিয়ালদা আদালত কি সেই একই পথে যাচ্ছে? বিচারক অনির্বাণ দাস তিনি এখনো পর্যন্ত যে রায় দিয়েছেন, সেই রায় কি সত্যি এই সঞ্জয় রায় একমাত্র দোষী, আর কেউ দোষী নয়? যদি দোষী থেকে থাকে তাহলে এতদিনের মধ্যে তাদের নামটা কেন সিবিআই তাদের এই চার্জশিটে জমা দেয়নি? আদৌ কি ভবিষ্যতে এই নামগুলি উঠে আসবে? ইত্যাদি এরকম নানা প্রশ্ন আমাদের মধ্যে উঠে আসছে। তর্কের খাতিরে আমরা যদি ধরে নিই যে সঞ্জয় রায় একাই দোষী, তাহলে অনেকগুলি প্রশ্ন পাশাপাশি উঠে আসছে। সঞ্জয় রায় তেমন কেউ ভিআইপি নয় যে যাকে বাঁচানোর জন্য গোটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ঝাঁপিয়ে পড়বে। নানা ছলা কলা কৌশলে এই যে খুনের তদন্ত, সেই খুনের তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ষণের সমস্ত এভিডেন্স, যে তথ্য প্রমাণ, সমস্ত লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছে দিনের পর দিন। সঞ্জয় রায় কি এমন কেউ ভিআইপি? যদি একাই দোষী হবে সঞ্জয় রায়, তাহলে এত নাটক, এত গোপনীয়তা, এত কিছু করার কি প্রয়োজন ছিল? কেন তড়িঘড়ি একেবারে পুলিশ কর্ডন করে নিয়ে গিয়ে কার্যত অবরুদ্ধ করে দিয়ে তার পরিবারকে কার্যত নজরবন্দি করে রেখে কেন 7 তাড়াতাড়ি সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হলো? কেন? এই প্রশ্নগুলি তো উঠে আসছে। কেন সে প্লেস অফ অফেন্স ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? কেন সিবিআই তদন্তের নানা গাফিলতি, নানা ফারাক তফাৎ দেখা দিয়েছে? বারবার করে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই নির্যাতিতা পরিবারের মানুষজন। তার সহকর্মী ডাক্তাররা তো আছেই,
উত্তাল হয়েছিল কলকাতা দোষীদের সাজা দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? দুর্বলের ওপরে সেই নির্মম অত্যাচার এবং দুর্বলকে দোষী সাব্যস্ত করে দেওয়া। সেদিনও আজ থেকে 30 বছর আগেও, 34 বছর আগেও সেই ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজও সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো, অথচ মেডিকেল রিপোর্ট নিয়ে নানা এখনো পর্যন্ত বিতর্ক রয়ে গেছে। অনেকেই মনে করছেন যে এর পেছনে আরও অনেকেই দায়ী আছেন, অনেকে এর সাথে জড়িত আছেন। তারা কারা? কাদের বাঁচানোর জন্য সরকার এত কিছু করেছিল? এই খুনের তদন্তকে ধামাচাপা দেওয়া, সমস্ত ট্যাম্পারিং করে দেওয়া, তার প্রমাণ তথ্য লোপাট করে দেওয়া, ময়না তদন্তের ডিলে করা, ময়না তদন্তের পরে এফআইআর করা, এরকম নানা ধরনের অসঙ্গতি ছিল তদন্তে। কেন? সঞ্জয় রায় যদি একমাত্র এই ঘটনার দোষী হয়, একটা সামান্য সিভিক ভলেন্টিয়ার্সকে বাঁচানোর জন্য কেন এত ঢাক ঢাক গুড়গুড় সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেছিল? তাহলে কি এর পেছনে সেই কাহিনী যে যারা প্রভাবশালী এর সাথে যুক্ত তাদেরকে আড়াল করা, তাদেরকে নেপথ্যের অন্তরালে রেখে দেওয়া, তাদেরকে বাঁচানোর জন্য একা সঞ্জয় রায়কে একদম সাত তাড়াতাড়ি তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো? কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে শিলমোহর মেরেছেন সিবিআই। এখানেই আরও সন্দেহ। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে একটা মধুর সম্পর্ক বারবার করে বিরোধীরা বলে আসেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি, হয়তো তার প্রমাণ নেই, কিন্তু ঘটনাচক্রে আমরা দেখেছি যে কেন্দ্রের কোনো বা যদি সমস্যা হয় তাহলে রাজ্য সেখানে গিয়ে সাহায্য করে, আর রাজ্য যখন কোনো বিপাকে পড়ে তখন কেন্দ্র এসে তাকে সাহায্য করে। এখানেও কি সেই কেন্দ্র রাজ্যের কোথাও একটা মধুর মিলন হয়েছে, যে কারণে কলকাতা পুলিশ যে এখানে তদন্ত করেছে সে তদন্তের সিলমোহর মেরে দিয়েছে দিল্লি? এরকম নানা অসঙ্গতি থেকে যাবে। নির্যাতিতার ফিরবে না, নির্যাতিতার পরিবার, তার বাবা মার দুঃখ, তার যন্ত্রণা কেউ বুঝবে না। কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে যে আমাদের এই পশ্চিম বাংলায় এরকম একটি নারকীয় ঘটনা ঘটার পরেও যারা এই ধরনের এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কিন্তু অন্তরালে থেকে গেল। তারা কিন্তু কেউ কিছু হারায়নি। সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিযুক্ত যারা যাদের বিরুদ্ধে ছিল প্রত্যেকেই আবার যে যার জায়গায় ফিরে এসেছে। তারা এখনো পর্যন্ত, যদিও সন্দীপ ঘোষ জেলে রয়েছেন, কিন্তু অন্যান্য যারা তারা কিন্তু আবার সেই পুনর্পদে বহাল রয়েছেন। এমন সব থেকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্বাস্থ্য সচিব, তিনিও এখনও কিন্তু তার সেই পদে বহাল রয়েছেন। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে গেছেন। আগামী সোমবার আপনারা আইনজীবীর মুখ থেকে শুনলেন যে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি, আর সর্বনিম্ন সাজা হচ্ছে লাইফার অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সর্বোচ্চ সাজা পাবে এই সঞ্জয় রায়। সঞ্জয় রায় যদি এই ঘটনার সাথে যুক্ত থাকে, নিশ্চয়ই যুক্ত আছেন, তার নানা রকম এভিডেন্স পেয়েছেন, তাহলে তাকে তো দোষী সাব্যস্ত করা হয়ে গেছে এবং তাকে সাজা দেবেই, সর্বোচ্চ সাজা দেবে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন থাকলো যে যারা এর সাথে যুক্ত ছিল, যাদেরকে আড়াল করে দেওয়া হলো বা আড়াল করার চেষ্টা করা হলো, তাদের নাম কি সামনে আনবে সিবিআই? আমরা তাকিয়ে আছি সিবিআইয়ের সাপ্লিমেন্টারি এই রিপোর্টের জন্য।